হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 9-এর 8 চ্যাপ্টার পশ্চিমবঙ্গ আমি কন্টিনিউ করছি। অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যারা চাও যে আগের ক্লাসগুলো দেখতে তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেখে নিও। আজকে আমাদের শুরু হচ্ছে কৃষিজ ফসল আমরা পড়েছিলাম, আজকে আমাদের চা থেকে হবে। আমরা ধান আর পাটটা আলোচনা করে নিয়েছিলাম। আজকে চা চাষের ভৌগোলিক পরিবেশ আলোচনা করব। এটা 5 নম্বরে বা 3 নম্বরে পর্যন্ত আসতে পারে। 3 বা 5-এর মতো, ঠিক আছে। চা চাষের ভৌগোলিক পরিবেশ, যেমন ধান আর পাট যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে পড়বো। প্রথমত 2 লাইন ভূমিকা দেব। 2 লাইন ভূমিকার মধ্যে কি লিখব? চাটা কি? চা হচ্ছে একটা বাগিচা ফসল, ঠিক আছে। চা হচ্ছে একটা প্রধান বাগিচা এবং বাণিজ্যিক দুটোই বলতে পারি। তাহলে ভূমিকার আন্ডারে আমরা লিখব বাগিচা ফসল। চা হলো বাগিচা ফসল এবং এটি একটি বাণিজ্যিক ফসলও বটে। হয়ে গেছে। আরেকটা এক্সট্রা আমি জানিয়ে রাখি, এর অনেক ধরনের চা হয়, যেমন কালো শাঁকা চা, সবুজ চা, ওলং চা, স্টক চা। এই ধরনের চাগুলো তোমাদের বইয়ে থাকবে। আমি জাস্ট নামটা উল্লেখ করে দিচ্ছি, তার মধ্যে শুধু মাথায় রাখবে যে ভারতে কোনটা পরিচিত। সেটা দেখবে ভারতে প্রচলিত হচ্ছে কালো শাঁকা চা, ঠিক আছে। ভারতে প্রত্যেকটা আলাদা আলাদা আছে। যেমন সবুজ চাটা চীনে প্রচলিত, স্টক চাটা রাশিয়াতে, ওলং চাটা তাইওয়ানের লোকজন করতো। তো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কালো চা, কালো সেঁকা চা। এটা হচ্ছে আমাদের, বা কালো চাও থাকতে পারে। কালো চাটা হচ্ছে ভারতে প্রচলিত। এগুলো অনেকগুলো ভাগ। এবার আমি ফিরে যাচ্ছি আবার এখানে। ভৌগোলিক পরিবেশের মধ্যে দুটো ভাগ করতাম আমরা, প্রাকৃতিক আর অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে প্রথমে আমরা জলবায়ু করেছিলাম। জলবায়ুর মধ্যে বৃষ্টিপাত, তাপমাত্রা, এগুলো। তো তাহলে চা চাষের জন্য স্পেশাল সব জায়গাতে চা চাষ হয় না, আমি দেখতে পাই। বিশেষ করে পার্বত্য অঞ্চলে চা চাষটা বেশি হয়, হ্যাঁ, যেখানে তাপমাত্রা ঠিকঠাক থাকে, চায়ের উপযুক্ত থাকে আর কি। তো চা চাষের জন্য সঠিক হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি। 20 থেকে 30 ডিগ্রি। বৃষ্টিপাত 150 থেকে 250 বৃষ্টিপাত হয় সেমি। আচ্ছা, এখানে এইটা 20 থেকে 30 বলেছি, কিন্তু যদি 35 ডিগ্রির ওপরে আর 15 ডিগ্রির কম তাপমাত্রা হয়ে যায় তাহলে চা চাষের পক্ষে একদম উপযুক্ত নয়। 15 ডিগ্রির কম হয়ে গেলে সেখানে যদি তুষারপাত হতে শুরু করে দেবে হিমাঙ্কেরে, সেখানে একদমই ভালো হবে না। আর 35 ডিগ্রি বেশি মানে কখনো 35 ডিগ্রি বেশি মানে অধিক উত্তাপ না, চা চা গাছ সহ্য করতে পারে না। ওই জন্য একটা পয়েন্ট আছে, ছায়া প্রদানকারী গাছ এখানে লাগানো হয়। কি? ছায়া প্রদানকারী গাছ। কেন? যাতে গাছগুলো ছায়া পায়, কারণ বেশি তাপমাত্রা এখানে খুব একটা সহ্য করতে পারে না। আচ্ছা, এরপরে একটা পয়েন্ট আছে যেটা ঢালু জমি। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঢালু জমি। যাতে জল না দাঁড়ায় সেই জন্য জমিটাকে ঢালু হতে হবে। ওই জন্যই পাহাড়ি অঞ্চলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হলো, এটা 1 হলো, 2 হলো, 3 হলো। মৃত্তিকাটা আমরা লিখিনি, মৃত্তিকাটা আমরা এখানে লিখে নিচ্ছি। মৃত্তিকাটা অম্লধর্মী, তার মধ্যে পটাশ, ফসফরাস এগুলো থাকবে, যেটা পাহাড়ি অঞ্চলে ভালো দেখা যায়। এগুলো যুক্ত মৃত্তিকা প্রধানত চা চাষের পক্ষে উপযুক্ত। তাহলে আমাদের প্রাকৃতিক দিকটা আলোচনা হয়ে গেল। এরপর আমরা অপ্রাকৃতিক দিক। অপ্রাকৃতিক দিকের মধ্যে প্রথম যে পয়েন্টটা আমি বলবো লিখতে, সেটা হচ্ছে শ্রমিক। কারণ চা চাষের জন্য অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হয়। কেননা চা চাষ দক্ষ শ্রমিকরাই পারবে, যে যেমন তেমন লোক কিন্তু পারবে না। যারা সমতলে বাস করে তারা যে পরে চায়ের চাষ করা বা চায়ের যে রক্ষণাবেক্ষণ সেগুলো করতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা প্রথম পয়েন্টই পড়বো শ্রমিক। শ্রমিক চা জমি যেগুলো আছে বা চা বাগান সেগুলোকে পরিচর্যা করা, দেখাশোনা করা, চা পাতা তোলা, এগুলোর জন্য প্রচুর শ্রমিক লাগে এবং সেটা অবশ্যই দক্ষ শ্রমিক।
মহিলারা বিশেষত চা পাতা তোলে, দেখেছি চা পাতা এরকম করে দুদিকে দুটো থাকে, সেগুলোকে সঠিকভাবে তুলতে হয়, ওই জন্য সেই চা পাতা তোলাগুলো মহিলারা খুব ভালো পারে, ঠিক আছে। তো ওই জন্যই, এবং তাদের হাত স্পিডও থাকে, দক্ষ থাকে বলে ওই জন্য শ্রমিকটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মূলধন, টাকা প্রচুর লাগবে, কারণ চা চাষ করে যে সঙ্গে সঙ্গে 1-2 মাসে সেটা প্রফিট হবে সেটা হয় না, সেটা করতে কয়েক বছর লেগে যায়, ওই জন্য মূলধন প্রথমে লাগবে, ঠিক আছে। বাকি রইল বাজার। বাজার এটা যেহেতু বাণিজ্যিক একটা ফসল, তাই এটার জন্য বাজারটা খুব প্রয়োজন। এটা চাষ করা হয় কিন্তু মেনলি বাজারের জন্য, বাণিজ্যিকের জন্য, তাই বাজারে রপ্তানির জন্য পরিবহন ব্যবস্থা খুব উন্নত হওয়া দরকার, ঠিক আছে। আর পরিচর্যা ঠিকঠাক করতে হবে যাতে পরিচর্যা করতে পারে, এবং কারখানা খুব দরকার, কারণ এই চাগুলো তুলে সেগুলোর প্যাকেটিং করা, পরিচর্যা করা, পরিষ্কার করা, সেগুলো সব কাজ কারখানাতে হয়। তাহলে এইগুলো হয়ে গেল চা চাষের ভৌগোলিক পরিবেশ। তবে অনেক সময় দেখা যায় চা চাষের এখন অবনতি ঘটছে, তার কারণ হচ্ছে চা চাষের যে জমিগুলো সেগুলো খুব প্রাচীন, হ্যাঁ, প্রাচীন পন্থাতেই কাজ হয়ে আসছে, কারখানাগুলো বন্ধ হয়ে এসেছে, মেশিনগুলো অনেক পুরনো হয়ে গেছে, ওই জন্য বিভিন্ন কারণের জন্য চা চাষ আজ অবনতির মুখে যাচ্ছে। তো এই হলো চায়ের মেন প্রধান ইয়ে। এবং চা মেনলি কোথায় দেখা যায় সেটাই আমি প্রথমে বলিনি। চা হচ্ছে দার্জিলিং এলাকাতে, এবং সব থেকে শ্রেষ্ঠ গুণমানের চা হচ্ছে দার্জিলিং, দার্জিলিং টি, এটা যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত। তাহলে এটা হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাবো শিল্পতে। শিল্প ঢুকে যাচ্ছে, প্রথমেই তোমাদের শিল্প রয়েছে লৌহ। আমাদের কৃষিজ ফসলের পার্টটা শেষ হয়ে গেছে, এরপর আমরা ঢুকছি লৌহ ইস্পাত শিল্পে। পশ্চিমবঙ্গে প্রধানত দুটি লৌহ ইস্পাত শিল্প রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ডিএসপি, এখান থেকে লিখি ডিএসপি, আর একটা হচ্ছে আইআইএসসিও। এটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা কোথায় রয়েছে? ইস্কোটা কুলটি বানপুরে রয়েছে এটার অবস্থান, কুলটি বানপুর। প্রথমে কুলটি ছিল, পরে সেটা বানপুর হয়েছে, ওকে। পশ্চিম বর্ধমানে রয়েছে এই দুটো, ওকে। এবারে আমাদেরকে যেটা পড়তে হবে, কেন গড়ে উঠেছে এগুলো, গড়ে ওঠার কারণ কি, কেন দুর্গাপুরেই গড়ে উঠলো, সেগুলো একটা একটা করে করব। প্রথমে আমরা ডিএসপি মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কেন গড়ে উঠেছে সেটা আগে দেখব, তারপর আমরা সেকেন্ডটা দেখব, অনেকটা একই। তো প্রথমে আমরা লিখব যে এইটা ভূমিকাতে যদি বলে যে এটা কেন গড়ে উঠেছে, এক্সট্রিমলি সরি, একটু নয়েজ হলো হয়তো। দেখো, যদি ডিপিএস কেন গড়ে উঠেছে এটা যদি প্রশ্ন করে, তাহলে প্রথমে তোমরা 2 লাইন ভূমিকা দেবে, যে এটি দুর্গাপুরে গড়ে উঠেছে, এবং সালটা মেনশন করে দেবে কবে গড়ে উঠেছে। 1965 দশকের সময়ে মেনলি গড়ে উঠেছে, আর বর্তমানে এটি সেলের অন্তর্গত। সেল কি এটা আমি একটু পরে বলে দিচ্ছি, SAIL, এটা আমরা বলে দিচ্ছি শেষে, ঠিক আছে। আগে আমি দেখে নিই এটা। তাহলে আমরা প্রথমে 2 লাইন কী বললাম, ভূমিকা দেবো, যে এটা কবে কি গড়ে উঠেছে। এটা মেনলি দুর্গাপুরটা কিন্তু শুধুমাত্র ভারত সরকারের সহায়তা গড়ে ওঠেনি, ভারত সরকার এবং ইন্ডিয়া এবং ব্রিটিশ কোম্পানি মানে ইংল্যান্ড যৌথ প্রয়াগ করে এটা খুলেছিল। এটা আমরা প্রথমে লিখব যে ভারত সরকারের ব্রিটিশ সরকারের সহায়তায় ভারত সরকার এই এই কারখানাটি বা এই শিল্পটি গড়ে তুলেছিল। সালটা তোমরা মেনশন করবে, এরপর লিখবে যে এই শিল্প গড়ে ওঠার কারণ কী। প্রথম কোনো শিল্প গড়ে উঠতে গেলে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে কাঁচামাল। যে কোনো শিল্প, যদি তুমি দেখো যে জামা কাপড় তৈরি করতে চাও, তাহলে তোমাদের মেন কাঁচামাল কি? সুতোটা, মানে তুলোটা। এইগুলো দেখতে হবে যে কোথায় তুলো হচ্ছে, সেখানেই সেই শিল্পটা গড়ে উঠবে। এমনি না যে তোমার দেশে তুলোই হয় না, অথচ তুমি বলছো বস্ত্রবান শিল্প করবো, হ্যাঁ, কটন টেক্সটাইল করবো, সেটা সম্ভব না, কারণ বাইরের দেশ থেকে এনে আমাদের দেশে শিল্প করা অতটা খরচ করাটা বুদ্ধিমানের কাজ হবে না, ঠিক আছে। তাহলে প্রথম যেটা হচ্ছে কাঁচামাল, তার মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তাহলে এইখানের যে দুর্গাপুরের কারখানাটার প্রথম কি লাগবে? লোহাটা লাগবে। তাহলে আকরিক লোহা হচ্ছে প্রথম পয়েন্ট, যে আকরিক লোহা কোথায় দেখতে পাবে। এখানে খুব নিকটে আকরিক লোহা রয়েছে, আকরিক লোহা।
গড়ে ওঠার কারণ আমি আলোচনা করছি, ঠিক আছে? এটা তোমাদেরকে 3 বা 5-এ আসতে পারে। তোমাদেরকে মোটামুটি কিছু 5-6টা পয়েন্ট তৈরি করতে হবে। যেমন আকরিক লোহা প্রথম পয়েন্ট, কোথায় দেখতে পাওয়া যায় আকরিক লোহা? কোথায় পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না, কোথা থেকে পাই? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোথা থেকে কয়লাটা পাচ্ছে, আকরিক লোহাটা পাচ্ছে? লোহাটা পাচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ থেকে। আমি অত ডিটেলস লিখছি না, তোমাদের বইয়ে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ওড়িশার। আরেকটা হচ্ছে সিংভূম, ঝরিয়া সিংভূম, এই দুটো জায়গা থেকে ওরা পাচ্ছে। তারপর হচ্ছে কয়লা, সেকেন্ড হচ্ছে কয়লা। কয়লা রয়েছে ঝরিয়া, রানীগঞ্জ, বরাকর, যেগুলো সবই পশ্চিম বর্ধমানে রয়েছে, এটা বাদ দিয়ে ঝাড়খণ্ডে। এগুলো হচ্ছে কয়লা। আর কি কি? ম্যাঙ্গানিজ, ডলোমাইট, অন্যান্য যেসব ইয়েগুলো রয়েছে, ম্যাঙ্গানিজ যেগুলো লাগে, ডলোমাইট, এগুলোই লাগে। আর চুনা পাথর, এই 3টে শিল্পের জন্য লাগে। কোথায় কোনটা পাওয়া যায় সেগুলো আমাদেরকে একটু একটু মেনশন করে দিতে হবে। যেমন চুনা পাথরটা বীরমিত্রপুরে ওড়িশার, ডলোমাইটটা সুন্দরগড়, আর ম্যাঙ্গানিজটা গাংপুরের। এগুলো আমাদেরকে লিখে দিতে হবে যে ম্যাঙ্গানিজ পাওয়া যায় গাংপুর থেকে, এগুলোই যে মুখস্থ করতে হবে। ডলোমাইট পাওয়া যায় সুন্দরগড় থেকে, আর চুনা পাথর পাওয়া যায় বীরমিত্রপুর থেকে, ঠিক আছে? তাহলে এই তিনটে প্রধান প্রধান যে আমাদের প্রধান প্রধান যে কাঁচামাল, সেগুলো হচ্ছে আকরিক লোহা, কয়লা, এগুলো সমস্ত। তো এগুলো সব দেখতে পাচ্ছি যে কাছাকাছি পাওয়া যাচ্ছে। শিল্পের জন্য সব থেকে প্রয়োজন জল। আমি কালো পেনে লিখি, জল এখানে খুব প্রয়োজন। দুর্গাপুরের কাছাকাছি ডিভিসি রয়েছে, সেই ডিভিসির জল প্রচুর পরিমাণে পায়। দামোদর ভ্যালি প্রজেক্ট, ডিভিসির জল প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিদ্যুৎও এখানে শিল্পের জন্য বিদ্যুৎ প্রয়োজন। ডিভিসির বিদ্যুৎ রয়েছে এখানে কাছাকাছি নিকট। এছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা রয়েছে কাছাকাছি নিকট, ঠিক আছে? এগুলোই মোটামুটি। ডিভিসিটাও তোমরা কিন্তু এই বিদ্যুৎটাও তোমরা ডিভিসি লিখবে, ডিভিপি লিখেছি, সরি। ওকে। আর এছাড়া রয়েছে শ্রমিক, দেখা যাচ্ছে বোর্ডটা, হ্যাঁ, শ্রমিক রয়েছে অন্যান্য পয়েন্টের মধ্যে। শ্রমিক আর তোমার উন্নত সড়ক, মানে যোগাযোগ ব্যবস্থা, আর রয়েছে সড়ক। না, যোগাযোগ ব্যবস্থাটা লিখবে তোমরা। দুর্গাপুরে ওই তো জিটি রোড রয়েছে, ভালো কাছাকাছি কলকাতার নিকট বন্দর রয়েছে, এগুলো। আর শ্রমিক আমি মিস করে গেছিলাম, শ্রমিক কারণ এখানে যথেষ্ট ঘনবসতিপূর্ণ, কারণ এগুলো শিল্পনগর, তাই এখানে যথেষ্ট ঘনবসতিপূর্ণ রয়েছে। এগুলো হয়ে গেল পয়েন্ট, জাস্ট হেডিংটা দেবে আর এক এক লাইন করে লিখে দেবে, ঠিক আছে? এরপর আমরা চলে যাবো ইস্কোতে। তাহলে ইস্কোর ফুল ফর্মটা, এগুলোর ফুল ফর্ম পড়বে, এগুলোকে অ্যাব্রিভিয়েশন বলে ফুল ফর্মকে। তো তোমাদের এগুলোর ফুল ফর্ম দেবে। যেমন ইস্কোর ফুল ফর্ম জিজ্ঞেস করবে, তোমাকে লিখতে হবে ইস্কো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এবং একটা জিনিস খেয়াল করবে যে এর ফুল ফর্মের প্রত্যেকটা সামনে ওয়ার্ডের ক্যাপিটাল হবে। প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি ক্যাপিটাল, হ্যাঁ অ্যানটা লিখিনি, অ্যানটা প্রয়োজন নেই, বাকিগুলো কিন্তু প্রত্যেকটা ক্যাপিটালে লিখবে। এখানেও দেখো ক্যাপিটালে লিখেছি প্রত্যেকটাই, হ্যাঁ, সামনের ওয়ার্ডটার প্রত্যেকটা ক্যাপিটাল হবে। এরপরে আমরা চলে যাবো নেক্সট, কুলটিবানপুরটা যদি দেখি, এটা হচ্ছে সব থেকে প্রাচীনতম। প্রথমে আমরা লিখবো এটা প্রাচীনতম, ভূমিকার লাইনে লিখবো। ইস্কোর ফুল ফর্ম লিখে দিও, এটা প্রাচীনতম রয়েছে, প্রাচীনতম ইস্পাত কেন্দ্র। 1874 হয়েছে, বেশ পুরনো। প্রথমে কুলটি, পরে সেটা বানপুর শিফট করা হয়েছিল। তো এটা হচ্ছে প্রাচীনতম। এবারে গড়ে ওঠার কারণগুলো সেম হবে যেগুলো এখানে রয়েছে, সেম অ্যাজ এগুলো, ঠিক আছে? আকরিক লোহা সেম হবে, কয়লাও সেম হবে, কারণ এগুলো থেকে দূরত্ব খুব বেশি নয়। এটা দুর্গাপুর বানপুরের দূরত্ব খুব বেশি নয়, তো প্রায় একই জায়গাতে। ওই জন্য যা যা আছে তোমরা একটা মুখস্থ করলেই বাকিগুলো সব লিখে দিও, একই হবে। জলটা তোমরা এখানে দামোদরটা অ্যাড করে দিও, জলের জায়গায় ডিভিসি থাকছে। যদি জল লিখছো, জলের সাথে তো ডিভিসি দেবে, দামোদর লিখবে, দামোদর এখানে কাছে রয়েছে, দামোদর নদীর জল অনেকটাই কাছে বানপুরের থেকে, ঠিক আছে? তো এইগুলো তোমরা, আর বিদ্যুৎ তো অবশ্যই সেটা
ডিভিসি লিখবে, ডিভিসি থেকে যথেষ্ট রয়েছে। তাহলে বাকি যেগুলো যা আছে সেম অ্যাজ দিস, ওকে, সেম পয়েন্ট হবে এগুলোই। তাই একটা মুখস্থ করলেই দুটোই হয়ে যাবে, শুধু ভূমিকাটা চেঞ্জ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাব। আচ্ছা, এখানে কিছু লৌহ ইস্পাত শিল্পের সমস্যা, এটা 2 নম্বরের মতো পড়বে। কিছু সমস্যা রয়েছে লৌহ ইস্পাত শিল্পের, 2 নম্বরে বেশি আসবে না। যেমন এই অঞ্চলে প্রচুর জনবসতি, চাহিদা রয়েছে যথেষ্ট বেশি, কিন্তু সেই মানে কিন্তু এখানে লৌহ ইস্পাত শিল্প নেই। মেনলি দুটোই রয়েছে, এবং ভবিষ্যতে যাতে আরও বিভিন্ন বেসরকারি উদ্যোগে আরও লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে সেগুলো চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এরকম করে তোমাদের কিছু পয়েন্টস লিখতে হবে। আমি খুব সেলটা বলা হয়নি, সেলটা বলে দিচ্ছি। সেল কি? স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এলটিডি লিখবে, লিমিটেডটা। এটা হয়েছে, এটা সেল হচ্ছে একটা সংস্থা। এটা কি? এটা একটা সংস্থা যার সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। এর আন্ডারে ডিএসপি, ইসকো, এগুলো এর আন্ডারে ছিল। যেমন আমাদের যেমন মাধ্যমিকের কোশ্চেনের বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওটাও একটা যেমন সংস্থা, শিক্ষার একটা প্রতিষ্ঠানের সংস্থা, সেই রকম ওটা একটা বোর্ড। ঠিক সেরকম সেলও হচ্ছে, সেলেরও মতো একটা সংস্থা সেল হচ্ছে, এবং এর আন্ডারে এই যে ডিএসপি বললাম, তারপরে ডিএসপি, ইসকো, এগুলো সব সেলের আন্ডারে রয়েছে। ঠিক আছে, ওদের মেন বোর্ড হচ্ছে সেল। ওকে, নেক্সট আমরা চলে যাবে পাটকল, পাট শিল্প। পশ্চিমবঙ্গে অনেক পাট কল ছিল। পাট শিল্প গড়ে ওঠার কারণ কি, পাট শিল্পর সমস্যা কি, এগুলো নিয়ে আলোচনা করব। পাট শিল্প প্রথম 1855 খ্রিস্টাব্দে হুগলির রিষড়ায় গড়ে উঠেছিল। 1855-তে হুগলির রিষড়া, ওকে, এখানে গড়ে ওঠে। প্রচুর পাটকল রয়েছে, যদিও এখন সেগুলো বন্ধ। 100-র ওপর পাটকল ছিল, যেগুলো এখন কমে একদম অর্ধেক দাঁড়িয়েছে, এখন অনেকটাই কমে গেছে। ছবির বর্তমান বইগুলোতে খুব পুরনো নাম্বার দেওয়া আছে। বর্তমানে পাটকলের সংখ্যা অনেকটাই কম, তাই তোমরা একটু নিজেদের বই দেখে নেবে যে পাটকল বর্তমানে কতগুলো আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কিছু কিছু কোথায় পাট শিল্প দেখা যায় সেগুলোর নাম লিখবো। যেমন শ্রীরামপুর, বালি, রিষড়া, ভদ্রেশ্বর, চাঁদপানি, তারপর চাপদানি, পানিহাটি, এগুলো কয়েকটা নাম। এগুলো হচ্ছে কয়েকটা পাট শিল্প কেন্দ্র। কয়েকটা পাট শিল্পের নাম আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলো যখন ম্যাপ পয়েন্টিং আসবে তখন লাগে। শ্রীরামপুর, বালি, ভদ্রেশ্বর, রিষড়াটাও হয়ে যাবে একটা, ভদ্রেশ্বর, এগুলো প্রধান। এরপরে হচ্ছে হুগলি শিল্পাঞ্চলে সব থেকে বেশি পাট গড়ে উঠেছে। ঠিক আছে, হুগলি নদীর দুই তীরে পাট শিল্প কেন গড়ে উঠেছে সেটা দেখবো, যে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে উঠলে কেন, এটাই হচ্ছে প্রশ্ন। এখানে আমি লিখে দিচ্ছি হুগলি নদীর উভয় পাশে পাট শিল্প কেন গড়ে ওঠে। ওকে, এটাই আমরা ভূমিকা হিসেবে নেব, যে লাইনটা আমরা অলরেডি বললাম, যে এত খ্রিস্টাব্দে প্রথম হয়েছে, এটা প্রথম, এবং এটা হচ্ছে ভূমিকাতে আমরা ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে প্রথম হয়েছে, প্রথম পাটকল, এবং তার সাথে এটাও লিখবো যে কয়েকটা পাটকলের নাম। ঠিক আছে, পাট শিল্প কেন্দ্রের নাম, এটা ভূমিকার মধ্যে করে দেবো। এবার হচ্ছে নেক্সট ধাপ, যে কারণগুলি কি কি। ওই যে বললাম শিল্প তৈরি করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে কাঁচামাল। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে কাঁচা পাট। 1 নম্বর হচ্ছে, আমরা জানি
পশ্চিমবঙ্গ পাটের দিকে অনেক এগিয়ে, তার থেকেও এগিয়ে যদিও বাংলাদেশ, কিন্তু ভারতের মধ্যে সব থেকে সর্বাধিক পাট উৎপন্ন করে এই পশ্চিমবঙ্গ। তাই এটা আজ থেকে না, স্বাধীনতার আগে থেকে পাট উৎপন্ন হয়। তাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে সব থেকে বেশি কাঠ আসে এবং এখানে প্রচুর পাট চাষ হচ্ছে। কোন কোন জায়গায়, কয়েকটা জায়গার নাম উল্লেখ করে দেবো, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ইত্যাদি জেলা থেকে পাট আমরা আসে। অবশ্যই কিন্তু এই স্থানগুলো, জায়গাগুলো লিখে দিতে হবে একটা একটা করে, ঠিক আছে? 2 নাম্বার, কাঁচা পাট হয়ে গেল। কাঁচা পাটের পর হচ্ছে জলটা প্রচুর পরিমাণে লাগে। জল, হুগলি নদীর জল সবচেয়ে ইজি, অপর্যাপ্ত জল। বন্দরের অবস্থা, নিকটবর্তী বন্দর হুগলি, মানে হলদিয়া বন্দর রয়েছে এখানে সামনেই, ঠিক আছে? কলকাতা বন্দর রয়েছে, সব থেকে বেশি হচ্ছে কলকাতা বন্দর, যেটা পুরনো থেকেই হয়ে আসছে। কলকাতা বন্দর থেকেই কাঁচা পাটের আমদানি রপ্তানি হয়ে আসছে, ঠিক আছে? আমদানি হয়, রপ্তানিটাই হয়। ওকে, বন্দর হয়ে গেলে এরপরে হচ্ছে পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ। পরিবহন জলপথে বেশি হয়, এছাড়াও সড়কপথ বেশ উন্নত। 5 হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে এখানে তাপ বিদ্যুৎ রয়েছে। কোথায়? ফারাক্কাতে তাপ বিদ্যুৎ রয়েছে, যেটা খুবই নিকটবর্তী। শুধু ফারাক্কা নয়, দুর্গাপুর, সাঁওতালডি এইসব জায়গাগুলোতে তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাহলে এগুলো একটা নাম তোমাদেরকে লিখে দিতে হবে, কিন্তু না তুমি যদি লেখো বিদ্যুৎ আছে কাছাকাছি, তাহলে একটা গড়ে নাম্বার আসবে। তুমি যদি তাপ বিদ্যুতের কেন্দ্রগুলোর নাম লেখো সেক্ষেত্রে ভালো। ওকে, তাহলে মোটামুটি হয়ে গেল। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে চাহিদা আর শ্রমিক, এই দুটো তোমরা অ্যাড করে নিও। 2 পয়েন্ট এক্সট্রা আমি বললাম। চাহিদা 6টা লিখবে 5 নাম্বারের জন্য, বা 5টা লিখলেও হয়, এক্সট্রা একটা দিয়ে দিতে বলি। চাহিদার শ্রমিক বললাম। এখানে প্রচুর শ্রমিক রয়েছে বাংলাতে, বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রচুর শ্রমিকের আর সেই সময় চাহিদাটা ছিলও বেশি। এখন নেই, নো ডাউট এখন নেই পাটের কারণ এখন আমরা খুব বেশি পলিথিন ব্যাগ, এগুলো মানে প্লাস্টিক দ্রব্য জাতীয় বেশি ব্যবহার করি। পাটের জিনিস আমরা খুব একটা ব্যবহার করি না, কিন্তু তখন পশ্চিমবঙ্গে সেই সময় প্রচুর পরিমাণে চাহিদা ছিল। হ্যাঁ, চট, থলে, বস্তা এগুলো প্রচুর ব্যবহার ছিল আগে, তো ওই জন্যই খুব ভালো অবস্থা ছিল আগে। কিন্তু এখন অনেকটাই সমস্যা। সেই সমস্যাটা এবারে আমরা পরবর্তী কোশ্চেনে ডিসকাস করবো, যে পাট শিল্পের সমস্যা কি, পশ্চিমবঙ্গের পাট শিল্প এত সমস্যাই কেন ফেস করছে। পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা, এটা 2 বা 3-এর জন্য পড়বো, বেশি বড় আসে না, সাধারণত 2 মার্কসের জন্য আসে। তো পাট শিল্পের পয়েন্টগুলো একটা একটা করে বলি। প্রথমত পাট চাষ হ্রাস হয়েছিল, চাষের হ্রাস হয়েছিল পশ্চিমবঙ্গে। কেন? কারণ অধিকাংশ জমি বাংলাদেশে চলে গেছিল, তাই স্বাধীনতার পর পাটের যে উৎপাদন সেটা বহু গুণে হ্রাস পেয়েছিল, ঠিক আছে? 2 নম্বর, বিকল্প দ্রব্যের ব্যবহার। মানে কি বিকল্প দ্রব্য? মানে এখন খুব বেশি প্লাস্টিক, পলিথিন এগুলোর বেশি ব্যবহার হচ্ছে, যার জন্য পাটের বা চটের ব্যাগ, বিভিন্ন ধরনের পদার্থ এগুলো ব্যবহৃত হচ্ছে না। তাই বিকল্প দ্রব্যের অতিরিক্ত ব্যবহার হচ্ছে, যেগুলো খুবই সস্তা পাটের থেকে। তাই সবাই বিকল্প দ্রব্যের ব্যবহারটা বেশি করছে, তার ফলে চাহিদাটা অনেক পরিমাণে হ্রাস পাচ্ছে। অন্যান্য দেশে অনেক ফলন বৃদ্ধি পেয়েছে। মানে হচ্ছে বাংলাদেশের, বললাম বাংলাদেশের জমিগুলো চলে গেছে বাংলাদেশ, হ্যাঁ, এছাড়া বাইরের কিছু কিছু দেশ আছে, যেমন বিশেষ করে থাইল্যান্ড, চীন, মায়ানমার, এই দেশগুলোতে উৎপাদন বেড়ে যাওয়ার ফলে এই দেশের পাটের চাহিদা অনেক কমে যায়, বা আমরা এটা বলতে পারি চাহিদা কম, চাহিদা হ্রাস, এটা আমরা বলতে পারি। 4 নম্বর হচ্ছে পুরাতন যন্ত্র। যে যন্ত্রগুলো ছিল সেই যন্ত্রগুলো অনেক পুরনো, খারাপ হলে সেগুলো সারানোও হতো না। ওই যে পুরাতন যন্ত্রের কাজ করতে অনেক সমস্যা হতো, সেই জন্য পাট শিল্প অনেক সমস্যা দেখা গেছে।
আচ্ছা, পাট শিল্পের সমস্যার জন্য সমাধান কি কি এটা একটু আমাদেরকে জেনে রাখতে হবে, যে সমাধান কি হতে পারে। সমাধান হচ্ছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে বিকল্প দ্রব্য হিসেবে পাট, মানে আগে যেটা বিকল্প দ্রব্য ছিল প্লাস্টিক, এখন এত প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে যে তাদের বিকল্প দ্রব্য হিসেবে দেখা হচ্ছে পাট। পাটকে আরো বেশি বেশি করে বলা হচ্ছে, সরকার তরফ থেকে আন্তর্জাতিক স্তরে পাটকে অনেক বেশি ব্যবহার করার কথা বলছে। বিশেষ করে গাড়ির সিট, বিভিন্ন ধরনের ব্যাগ, জামা কাপড়, প্লাইউড, এই ধরনের ব্যবস্থাগুলোকে এগুলো পাট দিয়ে তৈরি করার ব্যবস্থা কথা বলেছে। বিভিন্ন নীতিও গৃহীত করা হচ্ছে যাতে প্লাস্টিক পদার্থের পরিমাণ কমানো যায়। আর আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, এইভাবে বিভিন্ন নীতি যখন গৃহীত হয় তখন হঠাৎ করে চাহিদা বৃদ্ধি পেয়ে যায় এসব দ্রব্যে। তো এইভাবে আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করা হচ্ছে। এই দুটো হচ্ছে সমাধান। এরপরে তো আমাদের রয়েছে বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পের ক্ষেত্রে খুব একটা যে বড় প্রশ্ন আসবে সেটা নয়, এখান থেকে অনলি 1 নম্বরের কোশ্চেনই আসবে। যদি চায় তো 2 নম্বর দিতে পারে, কিন্তু খুব সেটার চান্স খুব কম, ঠিক আছে। এগুলো থেকে বস্ত্রশিল্প, চা শিল্প, এগুলো থেকে খুব একটা শিল্প মানে প্রশ্ন আসবে না। বস্ত্রশিল্প শুধু কোথায় গড়ে উঠেছে প্রথম সেটা আমরা জেনে রাখবো, হাওড়ার ঘুষুরিতে। হাওড়ার ঘুষুরিতে প্রথম গড়ে উঠেছে। আর বস্ত্রশিল্প এখানে গড়ে যে বিশাল উঠেছে সেটা নয়, কয়েকটা শিল্প কেন্দ্রের নাম তোমরা অবশ্যই জেনে রাখবে। কয়েকটা শিল্পকেন্দ্রের নাম যেমন পানিহাটি, সোদপুর, শ্যামনগর। বিশেষ করে শ্যামনগর, শ্রীরামপুর, এই দুটো আগে পড়বে। হ্যাঁ, শ্যামনগর, শ্রীরামপুর, পানিহাটি, এগুলো। আর কেন গড়ে উঠেছে এখানে, খুব যে গড়ে উঠেছে আমি বলবো না, কারণ পশ্চিমবঙ্গের কার্পাস প্রধানত নেই, যে কাঁচামালটা এখানে নেই, কারণ পশ্চিমবঙ্গে তুলো চাষ হয় না। মেনলি পশ্চিম ভারতেই তুলো চাষটা হয়, যেটা মহারাষ্ট্র এই দিকগুলোতে বেশি হয়। বেশিরভাগ বস্ত্রশিল্প ওদিকেই গড়ে উঠেছে। হ্যাঁ, এদিকে গড়ে ওঠেনি সেটা না, হয়েছে, এদিকেও গড়ে উঠেছে, সেটার সংখ্যাটা খুবই কম তুলনামূলকভাবে। তো ওই জন্য আমি বলবো বস্ত্রশিল্প শুধু কোথায় হয়েছে, কয়েকটা শিল্পকেন্দ্রের নাম, সমস্যাটা বরং পড়তে পারো। সমস্যা বলতে পারি আমরা বস্ত্রশিল্পের সমস্যা বরং পড়তে পারো চাইলে 2 মার্কসের জন্য, যে এখানে তুলোর অভাব রয়েছে 1 নাম্বার। এখানে অন্যান্য অঞ্চলের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে, পুরনো যন্ত্রপাতি রয়েছে, এগুলো তোমরা কিন্তু করতে পারো। তুলোর অভাব, অন্যান্য অঞ্চলের সাথে প্রতিযোগিতা, কারণ এখানে তো চাষই হয় না, তাই অন্যান্য অঞ্চলের ওপর সেটা নির্ভর করতে হয়, এবং সেক্ষেত্রে অন্যান্য অঞ্চল অনেকটা এগিয়ে থাকে, তার ফলে এটা অনেকটা পিছিয়ে পড়ে। এটা একটা সমস্যা। তারপর পুরনো যন্ত্রপাতি আছে, উন্নয়নের অভাব রয়েছে, এগুলো হচ্ছে সমস্যা। মোটামুটি 3টে 2টো পড়লেই হবে। ওকে, নেক্সট আমরা চলে যাবো চা শিল্প। চা শিল্প আমরা জানি মেনলি উত্তর দিকটা, মানে পশ্চিমবঙ্গের যে উত্তর দিকে চা শিল্প প্রধানত গড়ে উঠেছে, মানে যেটা কোচবিহার, তারপরে দার্জিলিং, হ্যাঁ, কার্শিয়াং, এইসব জায়গাতে মেনলি চা শিল্প গড়ে উঠেছে। অনেকটাই পুরনো থেকে এটা চলে আসছে। 1855 সাল থেকে প্রায় বাগিচা হয়ে আসছে চায়ের, তারপর থেকে কিন্তু চা শিল্পটা হয়ে আসছে, স্বাধীনতার আগে থেকে এটা চলছে। এবং এখান থেকে আমরা কী করবো, কয়েকটা কেন্দ্রের নাম পড়ে নেবো, যেমন দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি আর বিধাননগর। দার্জিলিংয়ের দুটো নাম পড়ে নেব। বিধাননগর, এছাড়া বাকি যেগুলো রয়েছে কয়েকটা নাম তোমরা করে নিতে পারো, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, বা কার্শিয়াংয়েরটা করতে পারো, জলপাইগুড়ির পড়তে পারো, বানারহাট। ব্যাস, বেশি এগুলো প্রয়োজন নেই। এর থেকেও বেশি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এখান থেকে বিশাল কিছু আসে না। চা শিল্পের সমস্যাটা বরং করতে পারো, গড়ে ওঠার কারণ তো আছে, এগুলো তোমরা আলোচনা করে নিতে পারো, যে চা শিল্পে একবার রিডিং পড়ে নিও, চা শিল্প গড়ে ওঠার কারণ। আর চা শিল্পের সমস্যা, এই দুটো।
চা শিল্প গড়ে উঠবে কেন? কারণ এখানে খুব উন্নত মানের চা, বিশেষ করে দার্জিলিংয়ে উন্নত মানের চা পাওয়া যায়। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, তারপরে কার্শিয়াং, এসব জায়গাতে চায়ের উৎপাদন যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া ইংরেজরা আগে চা বাগিচা কারখানার ওপর অনেক বিনিয়োগ করেছে, তার ফলে অনেকটা উৎপাদন বেড়েছে। সুলভ শ্রমিক প্রচুর রয়েছে, বিশেষ করে আদিবাসী এবং নেপালিরা রয়েছে এখানে ওই মানে উপরের দিকে। এবং যোগাযোগ ব্যবস্থাও বেশ ভালো ছিল, সড়কের মাধ্যমে রেল যোগাযোগের ব্যবস্থাও বেশ ভালো ছিল। তো এগুলো হচ্ছে চা শিল্পের গড়ে ওঠার কারণ। আমি এগুলো আলোচনা করে দিলাম, তোমরা বই একটু রিডিং করে রেখো। সমস্যাটা দেখতে হবে, কারণ অনেকগুলোই বেশ পুরনো বাগিচা ছিল, তাদের রক্ষণাবেক্ষণ সঠিক আকারে হতো না, নিলাম হয়ে যেত অনেক বেশি, বিক্রি হয়ে যেত, অনেক বেশি বিক্রি হয়ে যেত, চালাতে পারতো না, খরচ বেশি হতো এগুলোর জন্য। তো ওই জন্য কি পুরনো বাগিচা কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া অন্যান্য চায়ের ভারতীয় চা অনেকটা হ্রাস পাচ্ছে, কারণ অন্যান্য জায়গা বিশেষ করে চীন, কেনিয়া, শ্রীলঙ্কা এসব জায়গায় চাহিদা অনেকটা বেড়ে গেছিলো। এছাড়া যে প্যাকেজিং ব্যবস্থা তার উন্নত হচ্ছিল, মানে কারখানাগুলো উন্নত মানের নয়, উন্নত মানের যন্ত্রপাতির অভাব ছিল, তার ফলে প্যাকেজিংটা ভালো হতো না। ঠিক আছে, অন্যান্য চায়ের চাহিদা বাড়ছিল আস্তে আস্তে। এগুলোর কারণে চা শিল্প খুব একটা হতে পারেনি। নেক্সট দিনে আমি খাদ্য প্রক্রিয়া থেকে শুরু করব। আজকে এতটাই রইলো, নেক্সট দিনে আমি পশ্চিমবঙ্গ পুরোপুরি শেষ করে দেবো। লাস্ট পার্টটা অনলি শর্ট কোশ্চেন্স আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে দেবো, কী কী প্রশ্ন কীভাবে আসে। যা বড় প্রশ্ন এই পর্যন্তই আসে 5 নম্বরে, আর কোনো এরপর থেকে 5 নম্বরে সেভাবে কিছু নেই, থাকলে আমরা আগামী দিন ক্লাস করে নেবো, দেখে নেবো কী কী আসতে পারে। ঠিক আছে, আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।